নমস্কার, আমি ডক্টর এস দেবনাথ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেই সমস্যাটায় আজকের সমাজের মানুষ, বেশিরভাগ মানুষই এই সমস্যায় ভুগছেন। যারা দীর্ঘদিন যাবৎ পেটের সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু সারছে না। আজকে পায়খানা একটু কনস্টিপেশন হয়ে গেল, কালকে একটু লুজ মোশন হয়ে গেল, তারপর দিন একটু মিক্সড, দুদিন পায়খানা হলো না, বা পেটের বিভিন্ন ধরনের সমস্যা, গ্যাস হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে। এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার মনে হয় আপনারা এই ভিডিওটা দেখলে কিছুটা আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের কি সমস্যা হয়েছে। যাই হোক, আজকে যেই বিষয়টার উপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে IBS। ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। বাংলায় যদি আমরা বলি, বিরক্তিকর একটি পেটের সমস্যা আর কি। এই সমস্যাটা কি, এই সমস্যাটা উপসর্গই বা কী, এটা আমরা কি করেই বা বুঝতে পারবো, আর কি ধরনের ট্রিটমেন্ট নেব বা আমরা কিভাবে চলবো, এটা আমাদের জানাটা খুব জরুরি। ইরিটেবল বাউল সিনড্রোম কোথা থেকে হয়, কিভাবে হয়, কি কারণে হয়, এটার একদম সঠিক তথ্য এখনও আসেনি। তবুও আমরা এটা জানি, ইরিটেবল বাউল সিনড্রোম 3 প্রকার হতে পারে। সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম IBS-C, মানে কনস্টিপেশন, IBS উইথ কনস্টিপেশন। তাদের ঠিক করে বাউল ক্লিয়ার হয় না, মানে পায়খানা ঠিকঠাক হয় না, কনস্টিপেশন হয়ে যায়। আজকে পায়খানা হলো, দুদিন হলো না, পায়খানার বেগ আসছে, পায়খানা যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না। পায়খানায় গেল, কিছুটা হয়তো বায়ু সরে গেল, কিন্তু তার বায়ুটা ক্লিয়ার হলো না, পায়খানা ক্লিয়ার হলো না, IBS-C। একটা হচ্ছে IBS-D, ইরিটেবল বাউল সিনড্রোম উইথ ডায়রিয়া। এদের মাঝে মধ্যেই দেখা যায় হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেল, লুজ মোশন শুরু হয়ে গেল, কেন সে নিজেও বুঝতে পারছে না। আর একটা হচ্ছে IBS-M, মানে ইরিটেবল বাউল সিনড্রোম মিক্সড। কখনো দেখা যাচ্ছে তাদের কনস্টিপেশন হচ্ছে, কখনো দেখা যাচ্ছে লুজ মোশন হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে বারবার করে পায়খানা যাচ্ছে, একটু মিউকাস থাকছে, কিন্তু পেট কামড়ে তাদের পায়খানা হচ্ছে, এরকম। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা সাধারণত মানুষের একটু ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন বা খুব টেনশন, এই সমস্ত থেকেও আসতে পারে। সেই জন্য এটাকে আমরা সাইকোসোমাটিক ডিসঅর্ডারও বলি। এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার আসে এই কারণে, দেখা গেল বাড়িতে একটু তার কোনো পারিবারিক সমস্যা, বা সে কোনো একটা দুঃসংবাদ শুনে নিয়েছে কানে, সঙ্গে সঙ্গে তার একটা পায়খানার প্রবণতা, একটা পায়খানার বেগ, পেট কামড়ে পায়খানার বেগ, সে ছুটে পায়খানায় চলে গেল। বা বাড়িতে একটু অশান্তি হয়েছে, তার একটা মেন্টাল একটা প্রেশারে আছে, তার এটা হয়ে যাবে। তার কারো দেখা গেলো এক্সাম আছে, টেনশন হচ্ছে, তার এইটা ডেভেলপ করে যেতে পারে। তো আমরা সাধারণত বলি এই সমস্ত কারণ থেকে হয়। এগুলো ম্যাক্সিমাম দেখা যায় এদের একটা প্রচুর অ্যাসিডিটির একটা প্রবণতা থাকে, প্রচুর পরিমাণে অ্যাসিডিটির প্রবণতা থাকে। হঠাৎ করে তার গ্যাস হয়ে গেল, কী থেকে হয়ে গেল, কিছু খায়নি বা কিছু এরকম হতে পারে, তার গ্যাস হয়ে গেল। তো অ্যাসিডিটির প্রবলেমটা সবসময় লেগেই থাকে আর কি। আর পায়খানার প্রবলেম এরকমই হবে, তার হঠাৎ করে দেখা গেলো দুদিন পায়খানা হলো না, বা একদিন তার লুজ মোশন হয়ে গেল, বা কখনো দেখা গেলো পেট কামড়ে কামড়ে পায়খানা শুরু হয়ে গেল, তার পায়খানার বেগ আসছে, একবার পায়খানায় গেল, মনে হলো যেন ক্লিয়ার হলো না, আবার তাকে ঘুরে পায়খানায় যেতে হচ্ছে। সে পায়খানায় গেল কিন্তু তখনও তার ক্লিয়ার হচ্ছে না, একটু বায়ু সরে গেল বা একটু বসে রইলো, পায়খানার বেগ ছিল কিন্তু পায়খানাটা হলো না। এটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। তো এগুলো কী কারণে আসে, ম্যাক্সিমাম একটা মেন্টাল ডিপ্রেশন থেকে এগুলো আসে। তার খাওয়া দাওয়ার ইরেগুলারিটি, সে বাইরে কতটা খাচ্ছে, কতটা সে টাইম মেনটেন করছে, কি খাচ্ছে, সে দেখা গেলো ফাইবার টাইপের খাবারটা খাচ্ছেই না, সে খুব কম খাচ্ছে, সে ঠিকঠাক করে জল খাচ্ছে না, সে বাসি পচা খাবার খাচ্ছে, সে সবসময় খুব টেনশনের মধ্যে থাকছে, সে ঠিক করে ঘুমোচ্ছে না। তো এই যে কারণগুলো, এই কারণগুলো থেকে আসে এই ব্যাপারটা, এই IBS-টা এইভাবেই আসে। এর অ্যাকচুয়াল যে কজ, সে কজ এখনও খুঁজে পাওয়া যায়নি, যে কেন এটা হয়, কেন এত গ্যাস হয়, কেন এটা হচ্ছে। আমাদের পেটের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে কিছু ফ্লোরা থাকে, গাট ফ্লোরা বলা, এই গাট ফ্লোরাগুলো ইনফেক্টেড হয়ে যায়। ম্যাক্সিমাম দেখা যায় কোনো মানুষ যদি সে দীর্ঘদিন যাবৎ অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছে, সে খেতে 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 আমাদের পেটের সেই যে 2 ধরনের ব্যাকটেরিয়াই তো আমাদের মধ্যে থাকে, ব্যাকটেরিয়া, সে একটা উপকারী ব্যাকটেরিয়া আছে, একটা অপকারীও আছে। আমাদের অপকারী ব্যাকটেরিয়াগুলোকে আমরা ডেথ করতে গিয়ে দেখা গেল উপকারী ব্যাকটেরিয়াগুলো কিছুটা ডেথ হয়ে যাচ্ছে।
সেই কারণে দেখা যাচ্ছে এই গাট ফ্লোরাগুলো ইনফেক্টেড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এরকম আসে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় ডাক্তার এটাই মনে করে যে এই ফ্লোরাগুলো ইনফেক্টেড হয়ে গেছে, এই কারণে এদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, এই আইবিএস তার ডেভেলপ করে গেছে। তো আমার বলার এইটা উদ্দেশ্য এটা যে মানুষ এখন বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন চেম্বারে বা আমার বিভিন্ন জায়গায় হসপিটালেও আমি দেখেছি যে পেশেন্ট এসে এইগুলোই কমপ্লেন করছে যে আমার এই যে পায়খানার প্রবলেম এটাই যাচ্ছে না, এই ওষুধ খাচ্ছি তো একটু ঠিক হয়ে যাচ্ছে, আবার কদিন পরে এইভাবে ডেভেলপ করে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাইছি, এই যে দীর্ঘদিন যাবৎ আপনি পেটের এই সমস্যায় ভুগছেন, আপনি একজন ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, গিয়ে তাকে দেখান, দেখিয়ে তার কাছ থেকে তার পরামর্শ নিন, পরামর্শ নিয়ে চলুন। আমার মনে হয় আপনি অনেক বেশি উপকৃত হবেন। ফাইবার টাইপের খাবারটা বেশি করে খান, জলটা খান, টাইম মেনটেন করুন, টেনশন থেকে একটু দূরে থাকুন, ঠিক সময় মতন একটুখানি ঘুমিয়ে নিন, ঠিক আছে? এইগুলো করলে আপনি এর থেকে অনেক বেঁচে থাকতে পারবেন। ট্রিটমেন্ট যেই ডাক্তারবাবুকে দেখাবেন সেই ডাক্তারবাবু আপনাকে যেমন পরামর্শ দেবেন আপনি সেইভাবে চলুন, আপনি অনেকটা বেশি উপকৃত হন। বিএসএ কারা বেশি এফেক্টেড হয়, মহিলা না পুরুষেরা? তো সাধারণত দেখা গেছে যে মহিলারাই এই ডিজিজটায় বেশি এফেক্টেড হয় পুরুষদের তুলনায়। পুরুষরাও হয়, কিন্তু পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি এফেক্টেড হয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার কাছে যারাই পেটের কমপ্লেন নিয়ে আমার কাছে আসছে, প্রচুর পেশেন্ট যাদের ম্যাক্সিমামই তো পেটেরই প্রবলেম হয় তারা আসছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 50% পেশেন্ট অন্তত এই আইবিএসে এফেক্টেড। তারা নিজেরাও বুঝতে পারছে না, তারা দীর্ঘদিন যাবৎ ওষুধপত্র খাচ্ছে কিন্তু তাদের এই রোগটা একদম নিরাময় হচ্ছে না বা সারছে না। হয়তো 2-5 দিন 10 দিন ঠিক থাকছে, আবার সেই একই রকম জায়গায় চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে এইটা আমি মেসেজটা দিতে চাইছি যে এগুলো ঠিক হয় না একেবারে তা নয়, ঠিক তো হয়ই। এরকম প্রচুর পেশেন্ট আমার কাছে রয়েছে যারা আসে এবং যারা অনেক ভালো আছে, এখন যারা ঠিকঠাক আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, এই রোগটা হলে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে কি যেমন প্রচুর অ্যাসিডিটি হবে, যেমন পায়খানার প্রবলেম হবে, সঙ্গে কিন্তু ইনসোমনিয়াটাও থাকে, মানে ঘুম না হওয়াটা, মানে ঘুম কমে যাওয়াটা, সে ঘুমোতে পারছে না। এ থেকে এই রোগের প্রবণতাটা বেড়ে যায়। সে খাবারটা ঠিক করে খায় না, ফাস্টফুড টাইপের বেশি খাবার খেয়ে ফেলে, কিন্তু যেটা খাওয়া উচিত একটু ফাইবার টাইপের খাবার, এইগুলো বা একটু জল বা একটু টাইম মেনটেন করা বা একটু ঘুমানো, এগুলো করেই না। তো সেই ক্ষেত্রে এগুলো আরও অনেক বেশি এফেক্টেড হয়ে যায়। এটা আমার সতর্কতা, মানুষ অন্তত এই থেকে একটু সতর্ক থাকুক, সে টাইম টু টাইম খাওয়া দাওয়া করুক বা ঘুমটা ঠিক টাইমে করুক, ফাইবার টাইপের খাবারটা বেশি করে খাক। তারপরেও তো প্রবলেম থেকেই যায়। এই প্রবলেম যাদের ডেভেলপ করে গেছে, যাদের হয়েই গেছে, তাদের অন্তত উচিত একজন ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করা এবং তার পরামর্শ অনুযায়ী চলা। সে নিশ্চয়ই তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু তাকে যে মেডিসিন সাজেস্ট করবে সেগুলোই খাবে, খেলে সে অনেক বেশি ভালো থাকবে, অনেক ভালো থাকবে।